বাড়িওয়ালার মেয়েকে ছাদে বিরক্ত করার অভিযোগে আমাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে, অথচ আমি জানতামই না যে বাড়িওয়ালার মেয়ে আছে বলে। দরজায় আঠা দিয়ে লাগিয়ে রাখা হলদে রঙের কাগজের টুকরোটি হাতে নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এবার এখানে উঠেছে সবেমাত্র 1.5 মাস চলছে। 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে রেখেছি। দিন রাত মিলে যে 7-8 ঘন্টার সময় বাসায় থাকি, তার প্রায় পুরোটা সময় কক্ষেই কেটে যায়। ব্যালকনিতেও বসা হয় কিছুটা সময়, ছাদে তো যাইনি কোনো দিন। জানিও না বাড়িওয়ালার সন্তানাদি কতজন, অথচ ওনারই মেয়েকে বিরক্ত করার অভিযোগে বাসা ছাড়ার নোটিশ আসলো। বিস্ময়কর ব্যাপার বটে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা। বাড়িওয়ালা 4 তলায় থাকেন, আমি 3য় তলায়। ভাবলাম সরাসরি কথা বলে বিষয়টি পরিষ্কার করে আসা দরকার। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, কোনো সাড়া শব্দ নেই। 14-15 সেকেন্ড বিরতি দিয়ে আবারও চাপলাম। ভিতর থেকে শব্দ আসছে, দরজা খুলছে কেউ। পাঞ্জাবির বোতামগুলো লাগানো আছে কিনা দেখে নিলাম এক নজর। হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। মাঝবয়সী একজন মহিলা দরজা খুলে দিলেন। আমি মুখে কিছুটা হাসি নিয়ে সহি শুদ্ধভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম শুনে উনি চোখগুলো বড় বড় করে প্রথমে তাকালেন আমার দিকে, এরপর পিছনের দিকে কি যেন দেখলেন, পরে আবার আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। আপাদমস্তক দর্শন বলতে যা বোঝায়। এরপর বললেন, নমস্কার, কাকে চাই? বললাম, এটা তো সাদেক সাহেবের বাসা, তাই না? হ্যাঁ, এটা সাদেক সাহেবের বাসা। আমি 3য় তলায় ভাড়া থাকি। ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আছেন ভিতরে? আপনি একটু দাঁড়ান। জি আচ্ছা। মহিলা দরজা বন্ধ করে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। ডানে বাঁয়ে অনুসন্ধানী পর্যবেক্ষণে আবারও নিশ্চিত হয়ে নিলাম আমি 4র্থ তলাতেই আছি, যেখানে বাড়িওয়ালা থাকেন। মিনিট 2 পর এসে দরজা খুলে ভিতরে যাবার অনুমতি দিলেন তিনি। আমি প্রথমে নিজের পায়ের দিকে তাকালাম, এরপর উনার পায়ের দিকে। উনি খালি পায়ে আছেন। জুতা নিয়ে ভিতরে প্রবেশ করতে যাব, অমনি তিনি আটকে দিলেন। গলতটা বুঝতে পেরে জুতো জোড়া খুলে ভিতরে প্রবেশ করলাম। এবার উনি দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসলেন, বললেন, সাহেব বলেছেন আপনাকে এখানে অপেক্ষা করতে, উনি খেয়ে আসছেন। আমি সোফায় বসতে বসতে বললাম, আপনি কি বলেছেন আমার কথা? জি বলেছি। আচ্ছা ঠিক আছে। তখন খুব কম মানুষের বাসা বাড়িতেই টেলিভিশনের দেখা মেলে। যেমন আমাদের গ্রামের কথাই বলি, গোটা গ্রামে একটিমাত্র টেলিভিশন, তাও আবার চেয়ারম্যান বাড়িতে। সপ্তাহের শুক্রবারে যখন ছায়াছবি হয়, তখন সেখানে গায়ের মানুষের সমাগম ঘটে। টেলিভিশন বারান্দায় এনে টেবিলের উপর রাখা হয়। গোটা উঠোন মানুষে ভরে যায়। দাঁড়িয়ে, বসে, যে যেভাবে পারে ছায়াছবি দেখে। কেউ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে একবার জায়গা ছেড়ে উঠে গেলে সে আর ওই দিন ছায়াছবির বাকি অংশ দেখার সুযোগ পায় না। আমি নিজের চশমার কাঁচগুলো ভালো করে একবার পরিষ্কার করে নিলাম। ততক্ষণে সাদেক সাহেব আসলেন। লুঙ্গি পরে আছেন উনি, গায়ে পাতলা গেঞ্জি, কাঁধে গামছা। ওনাকে দেখে আমাদের গায়ের জমশেদ চাচার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছিল সাদেক সাহেব যেন জমশেদ চাচার জিরক্স কপি। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ওনাকে সম্বোধন করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। আমি দাঁড়িয়েই রইলাম। উনি আমার বিপরীত দিকের সোফায় বসলেন। এবার আমিও বসলাম। চোখ দুটো বন্ধ করে টুথপিক দিয়ে দাঁতে আটকে যাওয়া কিছু একটা বের করে আনার চেষ্টা করলেন। এরপর বিরক্ত হয়ে সেটা সামনের টেবিলের উপর রেখে দিয়ে বললেন, তা কি মনে করে? আমার বাসায়? হুঁ, 1.5 মাস হয়ে গেল আপনার। আমি বাসা করেছি আজ প্রায় 10 বছর। আপনার মতো ভাড়াটে আমি আর একজনও দেখিনি। কথাগুলো বলার সময় উনি হাসছিলেন, উনার মেয়েকে বিরক্ত করার পরে। এভাবে হেসে কথা বলাটা আমার মনে কৌতূহলের সৃষ্টি করলো, যদিও আমি বিরক্ত করিনি। ওই নোটিশের নিরিখে বললাম, আর কি? তাহলে কি উনি এসবের কিছুই জানেন না? প্রশ্ন জাগলো মনে। বললাম, আসলে আমিও এত ভালোবাসা আর পাইনি। প্রায় 5 বছর যাবত এই শহরে আছি। সময় হয় না আপনার সাথে কথা বলার, তাই আসা। ভালো করেছেন। খেয়েছেন রাতে? জি খেয়েছি। তা কি করছেন এখন? চাকরির জন্য চেষ্টা করছি। বাড়িতে বাবা মা আছেন? জি আছেন। তা কি খাবেন বলুন, চা খেতে পারি। অবশ্য যদি লেবুর চা হয়। আপনি লেবুর চা পছন্দ করেন? জি, এটা ভালো লাগে আমার কাছে। আমিও তো লেবুর চা পছন্দ করি। এই বলে উনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আপনি বসুন।
আমি আসছি। আমি বসে থাকলাম, ভাবতে লাগলাম ওই কাজটা তাহলে কে করলো? কে আমার দরজায় ওই কাগজ লাগিয়েছিল? কেউ ফাজলামো করলো না তো আবার? ঘরটা বেশ গোছালো, দেওয়ালে অনিদ্য কিছু পেন্টিং শোভা পাচ্ছে। মনে হলো সৌন্দর্য বর্ধনের জন্য কিনে এনে লাগানো হয়েছে। আমি চারদিক দেখছিলাম, এমন সময় সাদিক সাহেব চলে আসলেন। সোফায় বসতে বসতে বলতে লাগলেন, আমার স্ত্রী অসুস্থ, ঘুমিয়ে আছে। মেয়েটা সব কাজ একা সামলাতে পারে না, অভ্যেস নেই। এজন্য মহল্লার একজন মহিলা আছেন 3 দিন ধরে, ওকে সহায়তা করে। একটু বসুন, চা নিয়ে আসছে। বললাম, ওই হিন্দু মহিলাটি? হ্যাঁ, বেচারের সন্ধানাদি নেই, তার স্বামীও অসুস্থ। যখন যেখানে কাজ পায় করে, এমনিতেও সবসময় যে যেভাবে পারে সহায়তা করে। তবে সে খুব আত্মমর্যাদা সম্পূর্ণ মহিলা, কেউ সাহায্য করলেই নিতে চায় না, কাজ করে খেতে পছন্দ করে, বলে কাজে লজ্জা নেই। বললাম, কিছু মনে করবেন না, আপনার পরিবার সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, সুযোগই হয়নি আসলে আপনার সাথে বসার, এসব নিয়ে কথা বলার। আমার কথায় উনি মুচকি হাসলেন, বললেন, যেমনটি বলছিলাম, আমার স্ত্রী অসুস্থ, 3 মেয়ে ও এক ছেলে আছে। ছেলেটা সবার ছোট, ও গ্রামের বাড়িতে আছে গত 4 মাস ধরে। ছোট ও মেজো মেয়েটাও সেখানে, বড় মেয়েটা বাসায় আছে। টেলিফোনে জানিয়েছি ওদের চলে আসবে শীঘ্রই। বললাম, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায়। আমার জেলায় উনার বাড়ি, আর এটা আমি আজকে জানলাম। উনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন, তখনই ভিতরের কক্ষ থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসলো, বাবা, চা রেখে গেলাম। এবার সাদেক সাহেব উঠে গিয়ে চা এনে টেবিলে রাখলেন, আমাকে নিতে বললেন। আমি টাটকা গরম চা খেতে পছন্দ করি, অনেকেই কিছুটা ঠান্ডা করে তারপর খান। প্রথম চুমুকেই মনটা ভরে গেল, কত জায়গায় কত রকমের চা খেয়েছি হিসাব নেই, এমন সুস্বাদু চা ইতিপূর্বে কখনো খাইনি আমি। সাদিক সাহেব কয়েক চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, চা কেমন হয়েছে? দারুণ, এর আগে লেবুর এত সুস্বাদু চা আমি আর খাইনি। আমার কথা শুনে তিনি হাসলেন, তার চোখে মুখে গৌরবের ছাপ স্পষ্ট। তারপর বললেন, আমার মেয়ে চা বানানো শিখেছে তার দাদির কাছ থেকে। আমার মায়ের হাত খুব ভালো ছিল, শুধু চা নয়, উনি সব কিছু রান্নাতেই বেশ পারদর্শী ছিলেন। তা আপনাকে কে রান্না করে দেয়? আমি নিজেই রান্না করি, যদিও বেশিরভাগ সময় বাইরেই খাওয়া দাওয়া করা হয়। আগামী শুক্রবার জুমার নামাজ পড়ে চলে আসবেন, দাওয়াত আপনার, ইনশাআল্লাহ। ততক্ষণে চা ফুরিয়ে এসেছে আমার। বললাম, আমাকে উঠতে হবে, শুক্রবারে আবার কথা হবে আপনার সাথে। আর হ্যাঁ, আপনি আমাকে তুমি করেও বলতে পারেন, তাতেই আমি অধিক স্বাচ্ছন্দ্য বোধ করব। উনি আবারও হাসলেন আমার কথায়। আমি চলে আসব। তিনি আমার পিছু পিছু দরজা পর্যন্ত আসলেন। সিঁড়ি বেয়ে নামতে যাব তখন বলে উঠলেন, তোমার নামটা যেন কি? আমি একগাল হেসে বললাম, রিয়াদ আহমেদ ভূঁইয়া। আপনি রিয়াদ বলেই ডাকবেন। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। শহরে থাকার পিছনে বড় কারণ হলো সাহিত্য চর্চার সুবিধা। ইতিমধ্যে 4টি বই বেরিয়েছে আমার, 5ম বই বের করার তোড়জোড় চলছে। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি সাহিত্যিকদের পরামর্শ নিতে তাদের কাছে দৌড়ঝাঁপ তো আছেই, সাথে অনেক পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী আর বন্ধুবান্ধব, তাদের কাছেই সারাদিন পড়ে থাকি। কাক ডাকা ভোরে বেরোই, ফিরি রাত 8টা 9টায়, কখনো 10টা 11টাও পার হয়ে যায়। বিছানায় শুয়ে ভাবছি, এটা আবার সাদিক সাহেবের বড় মেয়ের কাজ নয় তো? যদি হয়ও, তো সে এটা কেন করবে? নিজেকেই নিজে প্রশ্ন করলাম। বাড়িতে টেলিফোনে কথা হয় মাঝে মধ্যে, চিঠিও পাঠায়। নতুন ঠিকানায় আসার পর তা জানিয়ে এখনও চিঠি পাঠানো হয়নি। আমি আমার মায়ের কাছে চিঠি লিখি, মাকে উদ্দেশ্য করে লিখি, যদিও তিনি পড়তে জানেন না। পড়ে শোনায় আমার ছোট বোন, তিনি নিজের ভাষায় যা বলেন তা আবার লিখেও পাঠায় সে। ঠিক করলাম কাল সময় করে একটা চিঠি লিখব মায়ের কাছে। রাতে ওইসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল টেরও পাইনি। পাশের মহল্লাতেই মসজিদ। ফজরে আশেপাশে সবার আগে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবই আজান দেন। তার আজানেই ঘুম ভাঙে আমার। আজও এর ব্যতিক্রম হলো না। সারাদিন বাসায় ফেরা হয় না বলে প্রতিদিন ভোরেই গোসল করে বেরিয়ে যায়। গোসল সেরে পাটের তৈরি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরুতে যাব, তখনই খেয়াল করলাম হলদে রঙের একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে আছে।
দরজার নিচ দিয়ে বাইরে থেকে কেউ রেখে গেছে এটা। তবে এখন পড়ার সময় নেই, আজান হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। যেভাবে ছিল সেভাবেই তুলে ব্যাগে থাকা প্রকাশিতব্য বইয়ের পাণ্ডুলিপির বাজে রেখে দিলাম সেটা। তড়িঘড়ি করে হন হন করে ছুটে চললাম মসজিদের দিকে। নামাজ শেষে প্রতিদিন মসজিদের বারান্দায় কিছুক্ষণ বসি আমি। নিজের করা কৃতকর্মের হিসাব মিলানোর চেষ্টা করি, পারি না। পাপ ছাড়া চোখে পড়ে না কিছু। এরপর নিজের লেখাগুলো দেখি, ভুল ত্রুটি খুঁজি, ভাবি যদি আল্লাপাক মেধাশক্তি কিছুটা হলেও বাড়িয়ে দেন, তার কাছে এটা আমার সরল মনের কামনা। এবার ব্যাগ থেকে পাণ্ডুলিপিটা বের করলাম। এর ভিতরে হলদে রঙের ভাঁজ করা কাগজটি রেখেছিলাম, যে মনে ছিল না। এমনটি আমার সাথে প্রায়শই ঘটে। কখনো সখনো অতি নিকট অতীতের কথাও ভুলে যায়, যেখানে অনেক পুরনো অতীতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও পুঙ্খানুপুঙ্খানু স্মরণে থেকে যায়, ভুলি না। কাগজটি নজরে আসায় মনে পড়ল, পাণ্ডুলিপিটা রেখে ভাঁজগুলো খুলে নিলাম। সেই চেনা হাতের লেখা। না, এটা মসজিদে বসে পড়ব না, বাইরে যাই। বেরিয়ে এলাম, গলির রাস্তার একপাশে গিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা, বাবার মুখে শুনলাম আমার চায়ের বেশ প্রশংসা করেছেন, এজন্য ধন্যবাদ। যে কারণে এটি লেখা, এতদিন আমি ভোরের পাখি ছিলাম বলতে। আমার আগে বিল্ডিংয়ে আর কেউ উঠতে পারতো না। আপনি আসার পর এটা বদলে গেছে। এখন আপনি আগে ওঠেন, সকালে বেরোন, ফেরুন রাতে। জানি না কি করেন আপনি, জানতেও চাই না। আমার কাছে আপনাকে কেমন যেন মনে হচ্ছিল। একবার ছাদেও পর্যন্ত আসেন না, আর আমাদের বাসাতে তো নাই। তাই ভাবলাম আপনাকে একটু উপর নিচ দৌড়ঝাঁপ করানো যাক। কাল দরজায় যা লিখে রেখেছিলাম সেজন্য দুঃখিত, ক্ষমা করবেন। আমি চাইবো যেন চিঠির জবাব আসে, রেখে দেবেন যেখান থেকে আপনি এটা পেলেন, আমি নিয়ে নেব। ইতি। নামটা না হয় পরে কখনো জানবেন। হাতের লেখাগুলো খুব সুন্দর, বেশ গোছালো। পুরো লেখাটি পড়ে মনে মনে কিছুক্ষণ হাসলাম, বিস্মিতও হলাম। তারপর বাস করে সেটা পকেটে রেখে পথ চলতে চলতে নিজেকেই নিজে বলে উঠলাম, আগে মাকে চিঠি লিখে পাঠাবি আজ। এরপর এর জবাব লিখবি, তাকে লিখবি যাকে এখনো দু চোখে দেখিসনি একবারও। রাতে বাসায় ফিরে অদেখা অপরূপা সেই বাড়িওয়ালার মেয়ের নামে চিঠি লিখতে বসেছি। আরে আজব তো, আমি তো তার নামটাই জানি না। কি লিখবো তাহলে তার নামের জায়গায়? দিয়ে দেব কিছু একটা লিখে। একের পর এক কাগজ নষ্ট করেই চলেছি। কাঠ সেট করে ফেলে দেওয়া কাগজেরই মধ্যে উপচে পড়েছে টেবিলের নিচে রাখা ঝুড়িটাও। বেচারা ঝড়ো বস্তু, মুখ ফুটে কথা বলতে পারলে হয়তো আমাকে খুব করে বকে দিত এমন অপচয়ের জন্য। চোখে ঘুম ঘুম ভাব, না লিখে উপায় নেই। ভোরে দরজার নিচে চিঠি না পেয়ে যদি খালি হাতে ফিরতে হয়, পরে আবার কোন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। অবশেষে নিজের মনের সাথে একরকম জবরদস্তি করেই আবেগ অনুভূতিহীন সাদামাটা বাক্য গাঁথনিতে লেখা শুরু করলাম। হলদে পাখি। আপনি আমার কাছে নিতান্তই একটি কৌতূহল মাত্র, আর আমি কৌতূহল বয়ে বেড়াতে পছন্দ করি না। তাই এখানেই এর সমাপ্তি টানছি। এই হোক আমার থেকে আপনার প্রতি প্রথম ও শেষ চিঠি। ইতি তৃতীয় তলার ভাড়াটে। এমন বিদঘুটে বিচ্ছিরি রকমের চিঠি পাবার পর আর কখনোই এমুখো হবে না ভেবে মনটা আনন্দে নেচে উঠল আমার। চিঠিটা বাস করে টেবিলে চশমার নিচে রেখে দিলাম, যেন ফজরে ভুলে না যায়। চশমা ছাড়া পথ চলতে অসুবিধা হয় আমার, এটা তো লাগবেই। যখন নেব তখন চিঠি রেখে যাবার কথাও মনে পড়বে। চিঠি রেখে চলে গেলাম আমি। ফিরলাম রাত 10:30টায়। দরজা খুলতে আবারও হলদে রঙের ভাঁজ করা সেই কাগজ। কিছুটা বিরক্ত হলাম, কি লিখেছে তা জানতে হবে বলে হাতে তুলে নিলাম সেটা। মনে মনে নিজেকেই নিজে বলছিলাম, রিয়াদ, বাসাটা না শেষ পর্যন্ত তোর ছেড়েই দিতে হয়, কিন্তু এখন তো ছাড়া যাবে না। আবার 1.5 মাসের টাকা অগ্রিম দেওয়া, এই কটা দিন থেকেই যেতে হবে। কিন্তু থাকবি কি করে, যা শুরু হয়েছে। একা থাকি, পাগলের মতো কত কথাই বলি বিড়বিড় করে মনে মনে। শুয়ে এবার চিঠির ভাঁজ খুলতে আমার চক্ষু চড়ক গাছ। পুরো 1.5 পৃষ্ঠা জুড়ে লিখে রেখেছে, সাথে ডানে বাঁয়ে উপরে নিচে কী সব লতাপাতা আঁকিবুকি করেছে। পড়তে লাগলাম। লিখেছে, এভাবে না লিখলেও পারতেন, তবে এতেই আমি খুশি, অন্তত জবাব তো পেয়েছি। বলেছেন কৌতূহলের কথা, আমাকে নিয়েই যে আপনার কৌতূহল তাই শুধু নয়, আপনাকে নিয়েও আমার অনেক কৌতূহল রয়েছে, আর সেই কৌতূহল থেকে এর শুরু। জানেন,
আমি না ছোটবেলা থেকেই খুব পারিবারিক শাসনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। বলতে আমার বাবা মা আমাকে সেটুকু স্বাধীনতাই দিয়েছেন, যখন যেটুকু স্বাধীনতা আমার জন্য মঙ্গলজনক ছিল। তারা ভেবেছেন ঘরে কাউকে না জানিয়ে একা গেটের বাইরে যাওয়ার উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। একদিন বাসার সামনে হাওয়াই মিঠাই আসলো। ছাদ থেকে সেটা দেখলাম আমি। রাস্তা নীরব থাকায় লোকটি দাঁড়াচ্ছিল না কোথাও। আমারও খুব লোভ হলো হাওয়াই মিঠাই খাবো। তাই তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে নিজের কক্ষে যাই। আর সেখানে বইয়ের ভিতরে রাখা কদিন আগে মামার দিয়ে যাওয়া 20 টাকার একটি করকরে নোট নিয়ে দৌড়ে রাস্তায় চলে যাই। মা রান্নাঘরে ছিলেন, বাবা বাসায় ছিলেন না। আমার বাকি দু বোন খেলায় মগ্ন ছিল। ছোট ভাইটার জন্ম হয়নি তখনও। এরপর এই যে লোকটাকে পিছন থেকে ডাকতে লাগলাম, তার আর থামার কোনো লক্ষণ নেই। সে যেন আরও দ্রুত পায়ে এগোচ্ছিল। আমিও নাছোড়বান্দা, হাওয়াই মিঠাই খাবই খাবো। দৌড়াতেই লাগলাম। একটা সময় পরে আমি পিছনে আসতে পারছিলাম না আর, রাস্তা ভুলে গেলাম। ততক্ষণে লোকটা আরো দূরে চলে গেল। এ যেন আমি অন্ধকারে আলোর পিছনে ছুটছি। আমি থমকে দাঁড়ালাম, কান্না শুরু করলাম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহর সহায় ঠিক তখনই বাবা এসে আমার সামনে হাজির। তার এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে ছিল আমাদের জন্য মুখরোচক সব খাবার। সেদিনের পর থেকে আর কখনোই আমি গেটের বাইরে একা যাইনি, যতদিন না সব কিছু বুঝতে শিখেছি, পথে ঘাটে চলতে শিখেছি। দেখুন না, কী সব আজগুবি কথা শুরু করে দিলাম। আসলে মনের মধ্যে অনেক কথা জমে আছে, জানেন তো, কিন্তু বলার মতো কেউই নেই। আপনি যেন কিছু মনে করবেন না আবার। এর উত্তর পেলে আবারও লিখব। আর যেমনটি বলেছিলেন, আগের চিঠিটাই যদি আপনার শেষ চিঠি হয়ে থাকে, তাহলে আর লিখব না আমি। ইতি হলদে পাখি। চিঠিটা হৃদয়ে দাগ কেটে গেল আমার। দাগ কাটলো ওনার অতি গোছানো সুন্দর লেখাগুলো। দাগ কাটলো চারপাশে এত সুন্দর করে ফুল লতা পাতা এঁকে দেওয়াটা। কতটা সময় নিয়ে এটি লিখতে হয়েছে, আঁকতে হয়েছে। মনের ভিতর সেই প্রশ্নগুলো জাগলো। বিস্মিত হলাম। কিছুক্ষণ আগেই যা নিতান্তই আঁকিবুকি হিসেবে দেখছিলাম, এখন তা আমার কাছে একটা শিল্পের মতো মনে হচ্ছে। কাগজে কাপড়ে পিঠায় আঁকিবুকি করাটাও একটা দুর্দান্ত শিল্প, যা বাঙালি নারীদের হাতের নিপুণ ছোঁয়ায় অনিদ্য প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে। এই শিল্প আর 20 টাকার নোটের বিষয়ে দুটি কথা না বললেই নয়। আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজে মুদ্রা চালু হয় 1972 খ্রিস্টাব্দের 4ই মার্চ। সেটি ছিল একটি 1 টাকার নোট, যাতে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। যেদিন এ নোট দেশের বাজারে ছাড়া হয়, সেদিনই বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ওই নোটটি ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, এবং এর দ্বিতীয় সিরিজের নোট মুদ্রণ করা হয় যুক্তরাজ্য থেকে, এবং এতে ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সদস্যদের একজন ছিলেন আমাদেরই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান শিল্পাচার্য জয়নুল আবেদিন। অন্যান্যরা ছিলেন পটুয়া কামরুল হাসান, কেজি মোস্তফা, শিল্পী কায়ুম চৌধুরী ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম। আর 20 টাকার নোট প্রথম বাজারে আসে 1979 খ্রিস্টাব্দের 20 আগস্ট। এবার আমি নিজেকে অপরাধী ভাবতে লাগলাম, ওই ধরনের বিদঘুটে 2.5 লাইনের একটি চিঠি লেখার জন্য। কিন্তু আমার চোখে ততক্ষণে রাজ্যের ঘুম এসে হাজির। এখনই না ঘুমালে বিদ্রোহ শুরু হয়ে যাবে। পরিণামে আমাকে ভুগতে হবে মাইগ্রেনের ব্যথায়। যতগুলো কারণে মাইগ্রেন হয়, তার অন্যতম একটি কারণ হলো পরিমিত ঘুম না হওয়া। তাই চটজলদি এক টুকরো কাগজ নিয়ে তাতে লিখলাম, হলদে পাখি, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না আর, মুক্তি দিন। উড়তে পারার জন্য 3য় তলায় বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন। ইতি হলদে চিঠির প্রাপক। জানি চিঠিটা পড়ার পর প্রচণ্ড রকম হাসবেন উনি। হলো তাই। পরদিন বৃহস্পতিবার ছিল। পরের চিঠিতে তার বর্ণনাও পেলাম। লিখেছে, আজকের দিনটি দারুণভাবে শুরু হয়েছিল আমার। চিঠি পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল একদম। তথাপি বারবার পড়ছিলাম। কি লিখেছিলেন আপনি? ও হ্যাঁ, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না আর, মুক্তি দিন। উড়তে পারার জন্য 3য় তলায় বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন। সব কিছুই ঠিক ছিল, তবে সবচেয়ে মজার ছিল 3য় তলায় বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন কথাটি। বেশ সুন্দরভাবে কথা বলেন তো আপনি। যাক, আমার কথাগুলো এবার সেই সীমাহীন আকাশে মুক্ত মনে উঠতে পারবে তাহলে। আচ্ছা, একটা অনুরোধ করব, রাখবেন কিন্তু। অবশ্য যতক্ষণে আপনি আমার চিঠিটা পড়বেন,
ততক্ষণে মোটামুটি সব আয়োজন শেষ হয়ে যাবে। তবুও বলছি, আপনার প্রিয় খাবারের মধ্যে কি কি আছে? বিশেষ করে ভাতের সাথে কি কি খেতে অধিক পছন্দ করেন? জানতে পারি কি? আমি অপেক্ষায় থাকব। জানাতে ভুলবেন না যেন। ইতি, হলদে পাখি। আসলেই যখন আমি চিঠিটা পড়ছিলাম তখন রাত প্রায় 11:30। কাল জুমার পরই উনাদের বাসায় দাওয়াত। এখন অযথাই নিজের পছন্দের খাবার তালিকা জানিয়ে লিখলে সেটা হবে এক ধরনের অবিচার। তার উপর সাদিক সাহেবের স্ত্রী অসুস্থ। উনি সুস্থ থাকলেও না একটা কথা ছিল। সব কিছু বিবেচনায় নিয়ে লিখলাম হলদে পাখি। আমি জানি না কি লিখি আর তা কেমন হয়, তবে আমি মন থেকে যা আসে তাই লিখি। আপনার ভালো লেগেছে সেটা আপনার দৃষ্টিভঙ্গির বিষয়। আর যদি গভীরের কথা বলি, তা হলো হঠাৎ করে চিঠি আদান প্রদানের মাধ্যমে জমে থাকা ভাবগুলোর বিনিময় মূলত আপনাকে উল্লসিত করে তুলেছে, আনন্দ দিচ্ছে। হয়তো প্রকৃত ভালো লাগার কারণ সেটাই, আমার লেখার ধরন নয়। আর হ্যাঁ, আমার প্রিয় খাবার তালিকায় উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। উদ্বিগ্ন হবেন না। ইতি, সীমাহীন গগন। পরদিন বাইরে কোথাও গেলাম না আর। গোসল করলাম বেলা 11:30টার দিকে। তারপর ব্যালকনিতে বসে পাণ্ডুলিপিটা নেড়ে চেড়ে দেখতে লাগলাম। তখনই মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসলো। বাজার থেকে লুকিয়ে কিনে এনে রাখা হুঁকোটা বের করলাম। না, নেশা করার মতলবে নয়। অনেকেই দেখে এটা টানেন, কৃষক থেকে শুরু করে এমনকি কতেক কবি সাহিত্যিকরাও। চুরুট বিড়ির চেয়ে নাকি এতে নেশা হয় বেশি। আমি তো নেশা করি না, তো আনলাম কেন? কারণ আমার বহুদিনের শখ, ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসবো আমি। তারপর সামনের টেবিলের উপর রাখবো লেখালেখির সরঞ্জামাদি, তার পাশে পাণ্ডুলিপি। এরপর খালি হুঁকোয় পানি ভরে মনের সুখে টানবো। আর বুদবুদ শব্দের চারপাশে একটা সাহিত্য সাহিত্য আবহ তৈরি হবে। তখন মাঝে মাঝে আর চোখে পাণ্ডুলিপির দিকে তাকাবো, আর সামনে কল্পনায় শিষ্যের বেশে নিজেকে কাঁচুমাচু হয়ে বসে থাকতে দেখে গম্ভীর স্বরে গুরুর মতো বলবো, বাসা, লেখালেখি জ্যানতেন কোনো বিষয় নহে। ইহা এক মহা তপস্যার বিষয়। তপস্যা করো, যেই বাবা সেই কাজ। খাটের নিচে রাখা হুকোর ব্যাগটা হাতে নিয়ে বেলকনির দিকে পা বাড়ালাম। এমন সময় কেউ কলিং বেল চাপলো। বেখেয়ালি মন সেটা হাত থেকে রাখতে ভুলে গেল। তা নিয়েই দরজা খুলে দিলাম। সাদিক সাহেব, ওনার কোমরে গামছা বাঁধা, হাতে পায়ে ধুলোবালির ছাপ। এবার নিজের হাতটা পিছনের দিকে নিয়ে ওনাকে সালাম দিলাম। জবাব দিলেন উনি। তারপর বললেন, নামাজে যাবে না? জি যাব। হাতে ওটা কি? তেমন কিছু না। ময়লা? ওহ আচ্ছা, দাও আমি ফেলে দিই। না থাক, আমি ফেলে দিতে পারবো। আরে দাও তো। আমি সবেমাত্র ঘরের ময়লা পরিষ্কার করলাম। মেয়েটাই একা সব করলে হাঁপিয়ে যেত। ওই মহিলাও আজ আসেনি। দাও, বাইরে ডাস্টবিনে ফেলে দিবনে। আর কিছু না বলে দিয়ে দিলাম ওনার কাছে। তিনি অদূরে সিঁড়িতে থাকা ময়লা ভর্তি পাটের বস্তায় সেটা ছুঁড়ে ফেলে দিলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। উপ। চলে গেলেন উনি। হুকা নিয়ে একটি কথা না বললেই নয়। বাংলা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় হুকা শব্দটি প্রচলিত আছে। এটি একটি ধূমপানের যন্ত্র বিশেষ। মুঘল যুগে এদেশে ব্যবসারত ইংরেজ ও অন্যান্যরা একে হাবল বাবল বলেও সম্বোধন করত। এখন এর দেখা তেমন মেলে না। এরপরও তথাকথিত মাজারের ওরস স্বঘোষিত ভবঘুরে সন্ন্যাসী ফকিরদের আসরে এর দেখা মেলে। তবে হ্যাঁ, ধূমপান সেটা যেই করুক আর যে যন্ত্রের দ্বারাই করুক না কেন, ধূমপায়ীর ক্ষতি অনিবার্য। এ থেকে সকলেরই বিরত থাকা বাঞ্ছনীয়। ততক্ষণে আজান হয়ে গেছে। আমি অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য। ভাবছিলাম তিনি হয়তো আমাকে ডেকে নিয়ে বেরোবেন। না, তিনি আসলেন না। হয়তো ব্যস্ত আছেন। অপেক্ষা না করে এবার বেরিয়ে পড়লাম। শয়ে শয়ে মানুষ মসজিদে যাচ্ছে। কারো হাতে পিতলের জগ তো কারো হাতে কলসি, কেউ বা কাচের বোতল নিয়ে যাচ্ছেন। এসবের ভিতরে পানি। এগুলো মসজিদের সামনে সারি বেঁধে রেখে দেওয়া হয়। নামাজের পর মুসল্লিরা তাতে ফু দিয়ে যান। এই পানিকে পরা পানি ও উতার পানিও বলতে শোনা যায়। নামাজের পর শরীরটা নিস্তেজ হয়ে এলে মসজিদে বসেও কয়েকবার হেলে পড়েছিলাম ঝিমুতে ঝিমুতে। বিছানায় পিঠ ঠেকাতেই কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। সাদেক সাহেব নিশ্চয়ই। হ্যাঁ, তিনিই। আমাকে ডাকতে এসেছিলেন। হাত মুখ ধুয়ে নিলাম। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। পাঞ্জাবি পরে চুলগুলো আঁচড়ে আয়নার সামনে নিজেকেই নিজে ঘুরে ফিরে দেখে নিলাম কেমন লাগছে। হাজার হোক, দাওয়াত খেতে যাচ্ছি বলে কথা।
দরজার সামনে গিয়ে কলিং বেল চাপার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দেওয়া হলো। কি, একে তো কখনো দেখিনি। 8-10 বছর বয়সী একটি ছেলে, চেহারাটা মাশাল্লাহ বেশ মায়াবী। তাকেও সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সে? কার কথা বলছো বলো তো? বাবা বললেন মেহমানের কথা। হ্যাঁ, আমিই সে। চলো ভিতরে। সাদেক সাহেবের বাকি ছেলেমেয়েরা গ্রাম থেকে চলে এসেছে তাহলে? বললাম, তোমার নাম কি? তাইব আহমেদ। বাহ, বেশ সুন্দর নাম তো। কে রেখেছে তোমার নাম? আমার বড় আপু। ওহ আচ্ছা। এমন সময় কেউ ভিতর থেকে ওকে ডাকলো। চলে গেল ও। আমি সোফায় বসে রইলাম, খেয়াল করলাম পেন্টিংগুলোর অবস্থান বদলে দেওয়া হয়েছে, আরও নানান জিনিস নড়চড় করা হয়েছে, সাজানো হয়েছে নতুন মাত্রায়। পরিপাটি সব কিছু গোছানো ও পরিষ্কার, এমনটি সচরাচর দেখা যায় না। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, কিন্তু এভাবেই সবসময় থাকা দরকার। কিছুক্ষণ পর সাদেক সাহেব আসলেন, সাথে তায়েফও। ও ওর বাঁ হাত দিয়ে সাদেক সাহেবের ডান হাতের তর্জনী আঙ্গুলটি মুষ্টি করে ধরে রেখেছে। সাদেক সাহেব ওকে নিয়ে এসে সোফায় বসতে বসতে বললেন, ওরা গতকাল রওনা হয়েছিল, নামাজের আগে আগে এসেছে। পথে ছিল এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। বললাম, কেউ নিয়ে আসেনি? হ্যাঁ, আমার ছোট ভাই এসেছে, একটা কাজে গেছে ও, রাতে আসলে পরিচয় করিয়ে দিবনে। কেন যেন মনে হচ্ছিল কেউ আড়াল থেকে দেখছে আমায়। যেখানে বসেছি তার ঠিক বরাবর পিছনের দিকে একটি কক্ষ আছে, সেদিকে তাকাতে যাব, অমনি তাইফ ওর বাবার আঙ্গুল ছেড়ে বলে উঠল, আপু, দেখে ফেলেছি তোমাকে, দেখে ফেলেছি। এই বলতে বলতে কক্ষের দিকে দৌড়ে চলে গেল ও। আমি এবার সাদিক সাহেবের দিকে তাকিয়ে অনেকটা জোর করে মুচকি হাসার চেষ্টা করলাম। উনিও হাসলেন। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি, অথচ ভিতরে ভিতরে কৌতূহলের অন্ত নেই। ভাবছি, কে ছিল এটা? তাইপের বড় বোন, ওই হলদে পাখি, নাকি অন্য কেউ? বাহারি সব খাবারে টেবিল সাজানো হয়েছে, খাসি, গরু আর মুরগির গোস্তের তরকারি বাটিগুলো যেন উপচে পড়ছে। রান্না করা হয়েছে মাছ, সবজি ও ডাল। আরে বাহ, পায়েসও আছে দেখছি। আমার বেশ পছন্দের খাবার এটা। তবে সব ছেড়ে নজর কেড়েছে টেবিলের ঠিক মাঝখানে রাখা বালিশ মিষ্টিগুলো। আহা, নেত্রকোনার গয়নাত গোশের ছানা, ময়দা আর চিনি উপাদানের অনবদ্য সৃষ্টিতে তৈরি ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির জগৎ জুড়ে খ্যাতি রয়েছে। এর নাম শুনলেই যেখানে আমার জিভে পানি চলে আসে, সেখানে তো এখন সামনেই রাখা আছে। জিভের পানি সামলাতে পারছি না আর। সাদেক সাহেবকে বললাম, আরে বাহ, বালিশ মিষ্টি দেখছি, কি করে আনা হলো এত দূর থেকে? তিনি একগাল হেসে বললেন, হাঁড়িতে করে আনা হয়েছে। অনেক দিন হয় নেত্রকোনায় যাওয়া হয় না, আর গেলে বালিশ মিষ্টি না খেয়ে আসা হয় না। খুব পছন্দ করি আমি। আমাদের পরিবারের সবার কাছেই এই মিষ্টি খুব পছন্দের। তো বসে না থেকে শুরু করা যাক নাকি? সাদেক সাহেব খাবার শুরু করতে তাগিদে দিলেন। উনিও বসেছেন। আপাতত মনে হচ্ছে না আর কেউ বসবে বলে। তথাপি বিষয়টি নিশ্চিত হয়ে নিতে জিজ্ঞেস করলাম, আমরাই কেবল? আর কেউ কি বসবেন না? না, ওরা আরও পরে খাবে। নাস্তা করেছে এসে, তুমি শুরু করতে পারো। হাঁসের গোস্তের কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। এতগুলো প্রিয় খাবার একসাথে সামনে থাকায় কোনটা রেখে কোনটার কথা বলবো বুঝে উঠতে পারছি না আসলে। অনেকেই হাঁসের গোস্ত খেতে পারেন না, কারণ এর তরকারিতে একটা আলাদা গন্ধ থেকে যায়, যা সকলে সহ্য করতে পারে না। তবে সেভাবে রান্না করা গেলে এর জবাব নেই, অসাধারণ স্বাদ। আমার মা খুব ভালো রান্না করতে পারেন এটা। বাড়িতে আমাদের পরিবারে কেবল আমিই হাঁসের গোস্ত খেতে পছন্দ করি। এত সব মুখরোচক খাবারের গন্ধে যেন হুঁশ নেই। অবস্থায় এমন খাবারের শুরুতে পড়ার যে দোয়া মসজিদের ইমাম সাহেবের থেকে শিখেছিলাম, সেটা পড়তেও ভুলে গেছি। খাওয়ার মাঝে কিছুক্ষণ পর আঙ্গুল আর হাতের তালু চেটে পুটে খেতে হচ্ছে অতিরিক্ত মশলা ও ঝোলের কারণে। সাদিক সাহেব বিষয়টা লক্ষ্য করলেন, বললেন, রান্না কেমন হয়েছে? আমি মুরগির রানে কামড় বসাচ্ছিলাম তখন। খাবার মাঝে কথা বলা পছন্দ করি না। প্রশ্নের জবাব দিতে তড়িঘড়ি করে চিবিয়ে মুখ গহ্বর কিছুটা খালি করে নিয়ে বললাম, লাজবাব, দারুণ হয়েছে। বলছিলাম না তোমাকে, আমার মায়ের রান্নার হাতের কোনো জবাব ছিল না। ওনার কথায় কিছুটা অবাক হলাম। বললাম, আপনার মায়ের হাতের রান্না বলতে? মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমার বড় মেয়ে তো আছে। সে সব কিছু শিখেছে তার দাদির কাছ থেকে।
বলতে পারো আমার বড় মেয়ের হাতের রান্নাই আমার মায়ের হাতের রান্না, বুঝেছো? আমি মুচকি হাসলাম। তারপর খাবারে মনোযোগ দিলাম। অত্যন্ত ভোজন রসিক মানুষ আমি। নিজের লেখালেখির বাইরে ঘুম আর খাওয়া আমার বেশ পছন্দের। এসবে বিঘ্ন ঘটলে দিন দুনিয়া যেন উলটপালট মনে হয়। খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই চলেছি। অমনি মনে পড়ল, ইমাম সাহেব তো বিকল্প আরও একটি দোয়ার কথা বলেছিলেন। খেতে বসে দোয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ পড়তে ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখনই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পড়ে নিতে। বিড় করে সেটা পড়ে নিলাম এবার। এতক্ষণে মনে হলো খাবারের যেন পূর্ণতা পেল। ততক্ষণে পেট ভরে গেছে। সব শেষ, বালিশ মিষ্টি খেয়ে ভোজের সমাপ্তি টানলাম। খাওয়ার মাঝে সাদেক সাহেব আমাকে পর্যবেক্ষণ করেছেন, সেটা বুঝতে পারছি। উনি একবারের বেশি ভাত নেননি, তরকারিও দেখছি আমি যা নিয়েছি তাই খালি আছে। ওনার আঙ্গুলগুলি মশলার ঝোলের ছাপ নেই বললেই চলে। ডাইনিংয়ে পিনপতন নীরবতা তখন। এমন সময় সাদেক সাহেব জগ থেকে গ্লাসে পানি নিলেন। কলকল শব্দে নীরবতা ভেঙে গেল। পানি পান শেষে আমার ধারণাকে বাস্তবে রূপ দিলেন তিনি। বলতে লাগলেন, আমার বাবা খুব মিশুক মানুষ ছিলেন। উনি মেহমানের খুব কদর করতেন। বলতেন, মেহমান হলো মেজবানের জন্য আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। বাড়িতে কখনো মেহমান আসলে নাকি নারাজ হতে নেই, এমনকি কোনো রকম নারাজি প্রকাশও করতে নেই। সারা বছর আমাদের ঘরে মেহমানের আসা যাওয়া লেগেই থাকতো। দেখেছি এসবে বাবা কোনোদিন নারাজ হননি, আনন্দের সাথেই মেহমানদারি করেছেন। আমাদেরকেও সেই শিক্ষাই দিয়েছেন। আল্লাহর কৃপায় এখন আমার যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে, যদিও এর সিংহভাগই পৈতৃক সূত্রে পাওয়া। আজ পর্যন্ত কম মেহমানদারি করিনি, তবে তোমার মতো কাউকে এত যত্ন সহকারে খাবার খেতে দেখিনি আমি। এটা সত্যি আমাকে বিস্মিত করেছে। সাদেক সাহেব স্পষ্টভাষী মানুষ। আমি কি ভাববো না ভাববো তা তিনি আমলে না নিয়ে অকপটে কথাগুলো বলে দিয়েছেন। তবে ভালো লেগেছে আমার। বললাম, আমাকে আমার মা শিখিয়েছেন এভাবে খেতে। তিনি সবসময় আমাকে বলেন, যেখানেই যাবি খাবার খেতে বসে লজ্জা পাবি না, খাবার নষ্ট করবি না, অপচয় করবি না, আল্লাহর দেওয়া রিজিককে সম্মান দিবি, তবেই বরকত হবে। তিনি আমার কথাগুলো শুনে হাসলেন, বললেন, হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন। এমন সময় ভিতরের কক্ষ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসলো। আমি প্রথমে আঁতকে উঠলাম। পরক্ষণই তাইপের কণ্ঠে, আমার ছক্কা উঠেছে শুনে বুঝতে বাকি রইল না যে ওরা লুডো খেলতে বসেছে। আমিও খেলতাম ছোটবেলায়। খেলায় প্রতিপক্ষকে ধোঁকা দিয়ে কাঁচা গুটি পাকা বানিয়ে ফেলতাম নিমিষেই। টেরও পেত না কেউ। আর পেলেও ঝগড়া লেগে সব গুটি এলোমেলো করে দিতাম ভো দৌড়। চুরিতে পারদর্শী হয় খুব কম মানুষই আমাকে হারাতে পারত। এক কথায় লুডো খেলায় ওস্তাদ ছিলাম, চোরও বটে। সাদেক সাহেব ওদের কক্ষের দিকে উঠে যেতে চাইলেন। আমি থামিয়ে দিলাম। বললাম, আমাকে একটু বেরোতে হবে। চলে যাবে? আর একটু বসে যাও না হয়। আর কিছু বললাম না। মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলাম ওনার কথায়। বললেন, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এদিকটা দেখে আসি কিছুক্ষণের মধ্যে। জি, আচ্ছা। ফিরে গেলাম ড্রয়িং রুমে। সোফায় বসে আছি। মনে শান্তি নেই, নিদারুণ অস্বস্তি কাজ করছে। এ যেন এক মধুর বেদনা। হলদে পাখিকেই খুঁজছিল চোখ দুটো, কিন্তু তাকে দেখব কিভাবে, পাবো কোথায়? সে তো দেখা দিচ্ছে না নিজে থেকে। এখনও তার নামটিও পর্যন্ত বলেনি। মেজের দিকে তাকিয়ে ভাবছে এসব। এমন সময় কেউ একজন তড়িঘড়ি করে ড্রয়িং রুমের দিকে মুখ করে থাকা ডাইনিং রুমের জানালাটি আটকে দিল। সেই শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। তাকালাম সেদিকে। কাপড়ের অংশ বিশেষ ঝুলে আছে জানালার নিচের দিকে। তাড়াহুড়ো করতে গিয়ে আটকে গেছে মনে হলো। উঠে দাঁড়ালাম আমি। হ্যাঁ, ঠিকই ভেবেছি, কেউ জানালাটা ফাঁক করতে চাইছে। পরিহিতার টানে কাপড়টা নড়ছে, কিন্তু নিতে পারছে না। কিছু একটাই গেঁথে গেছে হয়তো। যেই হোক, সে খুব সতর্ক আমাকে নিয়ে, জানে এখানে বসে আছি। তাই কিঞ্চিত পরিমাণ ফাঁক রেখেই কাপড়টা ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। আমিও ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক নড়ছি না আজ। মিনিট দুয়েক কেটে গেল এভাবে। এখন খুব জোরালোভাবে টানছে, ছিঁড়েই ফেলবে যেন। এগিয়ে গেলাম আমি। কাঠের উপরিভাগে সূচের মতো লোহার অংশ বিশেষে সুতো পেঁচিয়ে আটকে গেছে। জানি না ওপাশে কে। নিচু স্বরে বললাম, টানবেন না, ছিঁড়ে যাবে। দাঁড়ান, ছাড়িয়ে দিচ্ছি। টান থেমে গেল, কিন্তু কোনো কথা বলল না। কাপড়টি ছাড়িয়ে দিলাম। কাছ থেকে দেখে মনে হয়েছে উড়না ছিল এটা, লাল রঙের উড়না।
সোফায় বসে অপেক্ষা করছিলাম সাদেক সাহেবের জন্য। তিনি আসলেন। যেহেতু মেহমান হিসেবে আসে, তাই আর উনার আশাতে উঠে দাঁড়ালাম না এবার। উনি বসলেন। তারপর এক টুকরো সুপারি মুখে নিয়ে চিবুতে চিবুতে বললেন, তা তোমার বাবা কি করেন? বললে না তো। উনি ব্যবসা করেন। পরিবারে আর কে কে আছেন? মা আর একটা ছোট বোন। ছোট পরিবার। জি। বিয়ে শাদির বিষয় ভেবেছো? না, এসব নিয়ে এখনো ভাবিনি। কি বলো? আমি তো তোমার মতো বয়সে এক মেয়ের বাবা হয়ে গিয়েছিলাম। হা হা। এবার উনি একটু উচ্চস্বরে হাসলেন। লজ্জা পেলাম খুব। বিয়ে শাদী নিয়ে এভাবে কেউ কথা বললে চোখে চোখ রাখতে পারি না। নিচের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছেন আমি লজ্জাবোধ করছি। বললেন, যাক, তোমার সময় নষ্ট করব না আর। যখনই সময় পাবে চলে এসো, ভালো লাগবে আমার। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, জি আচ্ছা, এখন আসি তাহলে, এসো। কক্ষে গিয়ে পাঞ্জাবিটা বদলে নিলাম। বেরিয়ে গেলাম আবার। ফিরলাম সেই রাতে 11টার দিকে। দরজা খুলে বাল্ব জ্বালাতে মেঝেতে চোখে পড়ল ভাঁজ করা একটি হলদে রঙের কাগজ। এটা অনেকটা ভিতরের দিকে রেখে গেছে। হয়তো কাঠি বা অন্য কিছু একটার সাহায্যে ঠেলে রাখা হয়েছে। হাতে নিলাম কাগজটা। টেবিলের উপর রেখে দিলাম। আগে হাত মুখ ধুয়ে নিতে হবে। তাড়া নেই কোনো। বালিশে পিঠ ঠেকিয়ে বসলাম এবার। চশমাটা পরে নিলাম। আবছা দেখাচ্ছে। ওহ, ধুলো লেগে আছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে পরনের গেঞ্জির অংশবিশেষ পরিয়ে আলতোভাবে ঘষে নিলাম কাজগুলো। তারপর বসিয়ে দিলাম নাকের উপর। হ্যাঁ, এখন স্পষ্ট দেখাচ্ছে সব। কাগজটি নিয়ে বাসগুলো খুললাম এবার। লেখাগুলো দেখে মনে হলো তাড়াহুড়ো করে লিখেছে। পড়তে লাগলাম। এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। আরও আগে ফিরলেই তো পারেন। আর দেরি করে ফিরবেন না এভাবে। জানেন, আজ খুব ভালো লাগছে আমার। কেন ভালো লাগছে জানেন? ভালো লাগছে কারণ আজ আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছি। সত্যি কত ভালো লাগছে, লিখে প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি তখন এগিয়ে না এলে ওড়নাটা হয়তো ছেড়েই যেত। এটা খুব পছন্দের একটা ওড়না আমার। বাবা কিনে দিয়েছিলেন। শুনুন, আপনাকে ছাদে যাওয়ার দাওয়াত দিচ্ছি। যাবেন কিন্তু একবার সময় করে। ঘুরে ঘুরে দেখবেন সব কিছু। আর তারপর আমাকে বড় করে একটা চিঠি লিখবেন। এখন ঘুমান। দেখবেন আবার চশমা পরেই ঘুমিয়ে যান না যেন। শুভরাত্রি। ইতি হলদে পাখি। উনি আমার সব কিছুই পর্যবেক্ষণ করছেন এবং সেটাও খুব নিখুঁতভাবে। বিষয়টি বিস্ময়ের সৃষ্টি করছিল মনে। চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিয়ে উঠে বসলাম। টেবিলটা খাটের সাথে লাগোয়া হওয়ায় বিছানায় বসেই চিঠি লিখতে শুরু করলাম। লিখলাম, হলদে পাখি, আপনার রান্নার হাত বেশ ভালো। শেষবার বাড়িতে মায়ের হাতের রান্নায় এভাবে পেট ভরে খেয়েছিলাম। বলতে লজ্জার কিছু নেই। আপনার রান্না এতই ভালো হয়েছিল যে সত্যিই আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। রাতে খেতে পারিনি আর। পেট ভরে আছে। হ্যাঁ, ছাদে যাব একবার। শুধু একবার নয়, বহুবার যাব। এটা টানছে আমাকে। সেখানে কারোর পদচারণা রয়েছে খুব। যে কারণে আমাকে টানছে। যাব আমি। কিছু মনে করবেন না। আপনার নামটা জানতে খুব ইচ্ছে করছিল। কাউকে জিজ্ঞেস করতেও পারছি না। জানাবেন যদি ইচ্ছে হয়। উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি সীমাহীন গগন। রাতে বৃষ্টি এলো খুব। ফজরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সাথে ধমকা বাতাস। আজ আজান শুনতে পাইনি, তবে ঘুম ভেঙে গেছে ঠিকই। আমার ছাতা নেই, কিনিনি। এতদিন প্রয়োজন হয়নি। মসজিদে আর যাওয়া হলো না। ঘরেই নামাজ পড়ে সাহিত্য চর্চা শুরু করে দিলাম। অভাগা আমি। অভাগা কারণ এত বড় হয়েছি, অথচ দেখে দেখে কোরআন পড়তে জানি না। যে কয়টা সূরা কালাম শিখেছি সব মুখস্থ। এ কারণে মায়ের বকুনি শুনেছি অনেক, এখনও শুনি। ছোটবেলায় আমাকে মক্তবে পাঠাতো, আর আমি পালিয়ে আসতাম হুজুরের মারের ভয়ে। তবে এখানে মসজিদের ইমাম সাহেবের কাছে শেখার ইরাদা করেছি। শেখা হয়ে গেলে ফজরের পর রোজ সূরা ইয়াসিন পড়ব, যেমনটি আমার মা পড়েন। বিল্ডিংটি পূর্বমুখ। সকালে সূর্য উঠলেই ব্যালকনিতে এসে রোদ পড়ে। তবে গত 1.5 মাসে খুব কম দিনই সে সময়টাতে আমি বাসায় থেকেছি। আজ বৃষ্টি হওয়ায় প্রায় 8টার দিকে রোদ উঠল। ব্যালকনিতে গেলাম আমি। বাসার সামনের দিকটায় অনেক পানি জমে আছে। মনে হচ্ছে যেন ছোটখাটো একটি পুকুর। এমন সময় সাদেক সাহেব সেখানে পৌঁছলেন। কোমরে গামছা বাঁধা, হাতে বালতি। আমাকে দেখে বললেন, পানি সেচতে হবে।
নয়তো ভিজে ভিজে সবাইকে জায়গাটা পার হতে হবে। আমি এমনিই সৌজন্যতার খাতিরে বললাম, আমি কি আসবো আপনাকে সাহায্য করতে? উনি মুখের উপর বলে দিলেন, তাহলে তো খুব ভালো হয়, চলে এসো। লুঙ্গি পরে নেমে গেলাম নিচে। হাঁটু পরিমাণ পানি জমেছে। এরই মধ্যে তিনি আরেকটি বালতি নিয়ে এলেন। পানি সেচতে লাগলাম আমরা। হঠাৎ কানে ভেসে আসলো তায়েফের কণ্ঠে, বাবা, আমিও আসবো কি? ছাদের দিক থেকে আসলো আওয়াজটা। আমি তাকালাম সেদিকে। তায়েফের মুখ চেপে ধরে আছে একজন। ওর কণ্ঠ রোধ করতে চাইছে। চোখে চোখ পড়ে গেল দুজনের। দেখে দ্বিধায় পড়ে গেলাম। এ আমি কি দেখছি? মানুষ নাকি পরী? মেয়েটি অপলক তাকিয়ে রইল। আর আমিও। মনে হচ্ছিল আসমানের নিচে জমিনের উপরের তামাম সৌন্দর্যই যেন তার সামনে ম্লান। কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। ঠিক সে মুহূর্তে আরও কেউ একজন তায়েবকে পিছনের দিকে টেনে নিয়ে গেল। আর সে দাঁড়িয়েই রইল। তখনই সাদেক সাহেব তাকে উদ্দেশ্য করে বললেন, বাদল দিনে ছাদে কী করছো তোহফা? নেমে এসো, তায়েবকেও নিয়ে এসো। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। সাদেক সাহেব বললেন, ও তোহফা আমার মেজো মেয়ে, মেট্রিক পরীক্ষা দেবে সামনে। বললাম, আর আপনার বড় মেয়ে? অনিচ্ছা সত্ত্বেও কী করে যেন বড় মেয়ের কথা জিজ্ঞেস করে ফেললাম। কিন্তু জিজ্ঞেস করার পর উনি যেভাবে আমার দিকে বাঁকা চোখে তাকালেন, তাতে মনে হলো আমি যেন উনার ঘরের সিন্দুকের চাবি চেয়ে বসেছি। জবাব দিলেন না কোনো। পানি সেচতে লাগলেন। আমিও শুরু করলাম সেচ। তবে এতে মন বসছিল না। বালতিতে একবার পানি উঠছিল তো আর একবার উঠছিল না। আবার খারাপও লাগছিল খুব। বিষয়টি আজ করতে পেরে সাদেক সাহেব বললেন, তুমি চলে যাও এখন। রাতে চা নাস্তার দাওয়াত রইল। এসো, ছাদে বসে আলাপ করবনে। কথাগুলো কিছুটা ভারী গলায় বললেন। রহস্যের আভাস পেলাম। পেলাম বেদনারও। হয়তো রাগও ছিল কিছুটা আড়ালে। কিন্তু এ মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই আমার জন্য যথার্থ মনে হলো। চলে আসলাম। গোসল সেরে ভাবলাম, কয়টা চিড়া ভাজা খাওয়া যাক। মা দিয়েছিলেন কাচের বয়ামে করে। কয়টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে একটি বাটিতে নিলাম, সাথে একটু আদা। তারপর নানার বাড়ি থেকে আনা খাঁটি ঘানির হালকা সরিষার তেল ঢেলে চিড়াগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কসকো সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, যা সহজেই হাত থেকে পেঁয়াজের গন্ধ দূরীভূত করে দিল। পিতলের চামচ দিয়ে কিছুক্ষণ পর পর চিড়া ভাজা মুখে নিচ্ছি আর পাণ্ডুলিপিটায় চোখ বুলাচ্ছি। ঝালটাও বেশ উপভোগ করছি। আমার গভীর মনোযোগে বিঘ্নতা ঘটিয়ে কেউ দরজায় টকটক করে শব্দ করলো। পরক্ষণেই মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার? কলিং বেল থাকতে এভাবে কেউ নক করবে কেন? তাকালাম দরজার দিকে। হলদে রঙের ভাঁজ করা কাগজ রেখে গেছে কেউ। নিয়ে এসে ভাঁজ খুলে পড়তে লাগলাম। দুঃখিত আজকের ঘটনার জন্য, তবে এর চেয়েও ভয়াবহ কিছুর আশঙ্কা নিয়ে দুশ্চিন্তায় ডুবে আছি আমি, যে কারণে এখনই চিঠি লিখতে হলো। এটুকু পড়ার পর নড়ে চড়ে বসলাম আমি। পাণ্ডুলিপিটা টেবিলে রেখে দিলাম, যা আমার হাতেই ছিল। আবারও পড়তে লাগলাম। আপনি যখন বাবার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন, তখন বিপরীত দিকের কক্ষের দরজায় আমার মেজ বোন তোহফা দাঁড়িয়েছিল। আমি জানতাম ও তাইপের সাথে চোর পুলিশ খেলছে, কিন্তু পরে বিষয়টি বুঝতে পারি ও আপনাকে কাছে থেকে দেখতেই সেখানে গিয়েছিল এবং দেখছিল। আপনার সামনের দিকে একটি পেইন্টিং ছিল, যা গ্লাস সমেত বাধাই করা। এটা মূলত আমি এখানে সরিয়ে রেখেছিলাম। এটা একটা কৌশল ছিল, কিন্তু এর সদ্ব্যবহার করলো ও। আমি ছাদে যেতে চাইনি, তোহফার পীড়াপিড়িতে যেতে হয়েছিল। আর ও যখন সেখান থেকে আপনাকে দেখছিল, তখনই তাইফ এটা করে বসে। ও পানিতে নামতে চাচ্ছিল। যাক, বাদ দিন এসব। একটি অনুরোধ করব আপনাকে, আশা করি রাখবেন। আমি জানি আপনি আমার অনুরোধ ফেলবেন না, এটুকু বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসের জোর থেকেই বলছি, দয়া করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যান। অনেক দূরে কোথাও চলে যান, এতেই সকলের জন্য মঙ্গল হবে হয়তো। আমাকে ক্ষমা করে দেবেন এভাবে বলার জন্য। অবশ্য কেন বলেছি তা বোঝার ক্ষমতা আপনার আছে, আর সেজন্যই বলেছি। ইতি তানহা। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো, অথচ আমি সেভাবে কাঁদিইনি। আমি তো মানুষকে হাউমাউ করে কাঁদতে দেখেছি বহুবার। বিলাপ আর মাতম করেও কাঁদে মানুষ, সেটাই তো কান্না। চোখ দিয়ে তখন পানি পড়ে, আমি তো চুপচাপ বসে আছি। আমি তো সেভাবে কাঁদিনি।
তাহলে যে চোখ থেকে পানি পড়ছে এভাবে কেন? পুরুষ মানুষের কান্না বুঝি এমনই হয়, এভাবেও বুঝি কাঁদা যায়। হৃৎপিণ্ডের স্পন্দন যেন থেমে আসছে। এমন হচ্ছে কেন আমার, যাকে আজ অবধি কখনো দেখিনি, যার সাথে মুখোমুখি কথোপকথন হয়নি, তার বিষাদে এত বিষক্রিয়া কেন হচ্ছে হৃদয়ে? চিঠিটা রেখে দিলাম পাশে। টেবিলে থাকা গ্লাসে জগ থেকে পানি নিয়ে পান করলাম। মনে হয়েছিল কিছুটা স্বস্তি মিলবে, মেলেনি। পানিতে গলা ভিজেছে অন্তর নয়। যে আগুন দৃশ্যমান তা তো নেভানোর প্রয়াস করা যায়, কিন্তু যা দেখা যায় না তা নেভায় কি করে? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। চোখ কসলাতে কসলাতে বিছানা ছেড়ে গিয়ে দরজা খুললাম। তাইপ এসেছে, হাতে থালা। ডেকে রাখা হয়েছে কিছু। বললাম, কি ব্যাপার তাইপ, তুমি? হাতে কি? ছোট হলেও খুব মিষ্টি করে কথা বলে, বাচনভঙ্গিও ভালো। যথাযথ পারিবারিক শিক্ষা পেলে এ বয়সী বাচ্চারা যেমন হয় আর কি। বলল, হাতে গরম লাগছে খুব। আমি ওর হাত থেকে থালাটা নিলাম। বললাম, ভেতরে এসো। থালাটা টেবিলে রেখে চেয়ারে বসতে বললাম ওকে। আমিও বসলাম বিছানায়। বললাম, তা কি নিয়ে এসেছো? খিচুড়ি। বোনা খিচুড়ি, সাথে হাঁসের গোস্ত। তা কে রান্না করলো? মেজো আপু। ওহ আচ্ছা, তাহলে তোমার মেজো আপু খিচুড়ি রান্না করে পাঠিয়েছেন, ভালো। তুমি খেয়েছো? জি খেয়েছি। খাবার মতো তেমন কিছু ছিল না কক্ষে। ওকে দেওয়ার কলা ছিল এক হালি। বললাম, কলা খাবে? ও হাসলো। দুটো কলা এনে দিলাম। খুব যত্ন সহকারে কলাগুলো খেলো ও। এরপর উঠে দাঁড়ালো। বললাম, বসো আর কিছুক্ষণ। না, চলে যাব। আচ্ছা। ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। বিছানায় বসে ভাবছি, খিচুড়িটা খাবো নাকি খাবো না। খিদেও পেয়েছে খুব। খেয়ে নিতে মন্দ কি, খেলাম। তেমন না হলেও একেবারেই যে খারাপ তা নয়। এশার নামাজ শেষে গলির মোড়ে দেখা হয়ে গেল সাদিক সাহেবের সাথে। এখানে একটি দোকানে টেলিভিশন রয়েছে, আছে ভিসিআরও। যখনই এর সামনে দিয়ে আসা যাওয়া করি, তখনই কানে ভেসে আসে সিনেমার ঢিসুম ঢিসুম আওয়াজ। সেই ফজর থেকে রাত 11টা অবধি ভিড় জমেই থাকে। এখানে যাদের নিয়মিত দেখি, এদের কাউকে জুমার নামাজ ছাড়া আর কখনো মসজিদের ত্রিসীমানায় দেখি না। আবার মসজিদে যাদের নিয়মিত দেখি, তাদের কাউকে প্রয়োজন ছাড়া এর ধারে কাছেও দেখি না। এ এক অদ্ভুত অদৃশ্য দেওয়াল। সাদিক সাহেব চোখের ইশারায় আমায় অপেক্ষা করতে বললেন। এক ভদ্রলোকের সাথে কথা বলতে থাকায় এমনটি করলেন তিনি। ওনাদের থেকে আমার দূরত্ব 3-4 ফিটের। চুপচাপ দাঁড়িয়ে আছি। ভদ্রলোকে এক পর্যায়ে সাদিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তবে যাই বলুন না কেন, আপনার বড় মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। যাক, আপনার যেমন খুশি। সাদিক সাহেব বরাবরের মতোই হাসলেন। মুচকি হাসিতে দারুণ দেখায় উনাকে। বললেন, আমি আমার মেয়ের জন্য পাত্র পেয়ে গেছি। দোয়া করি আপনার ছেলের জন্য যেন ভালো কোনো মেয়ে পান। এবার তাহলে আসি, আবার কথা হবে অন্য কোনো সময়। জি আচ্ছা। ভদ্রলোক চলে গেলেন। সাদেক সাহেব আর আমি বাসার দিকে রওনা হলাম। উনি আগে আগে, আমি পাশে থেকে উনার কিছুটা পিছু পিছু হাঁটছি। ভদ্রলোকের কথাগুলোই দারুণভাবে আহত হলাম। তার মানে উনি তানহাকে পুত্রবধূ হিসেবে চেয়েছিলেন। সাদেক সাহেব রাজি হননি। আবার উনি বলেছিলেন যে পাত্র নাকি পেয়ে গেছেন। কার কথা বলছিলেন? কাকে পেয়েছেন? প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো মনে। আমাকে এভাবে চুপচাপ হয়ে চলতে দেখে সাদেক সাহেব বললেন, কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? জি ঠিক আছে। ডিনার করেছো? না। রান্না? না। তাহলে খাবে কি? বাসায় গিয়ে রান্না করব, তারপর খাবো। এভাবে কষ্ট হয় না? তা তো বটেই। আমি বলি কি, তোমার উচিত বিয়ে করে ফেলা। এ বয়সে বিয়ে শাদী না করে থাকাটা ঠিক না। ছোটোখাটো কোনো চাকরির বন্দোবস্ত হয়ে গেলেই তা নিয়ে ভাববো। এটাও ঠিক, একদম কিছু না করেও তো বিয়ে করাটা সমীচীন হবে না। জি। বাসার সামনে চলে এসেছি। বললাম, চা খেতে কি আসতেই হবে? শুধু চা নয়, আমরা ডিনার একসাথে করি। তুমিও আমাদের সাথে খাবে, চলো। এখন আর রান্না করতে হবে না। ওনার আন্তরিকতায় মুখের উপর না করতে পারলাম না। রাজি হয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপলেন উনি। কয়েক মুহূর্ত পর দরজা খুলে দেওয়া হলো। তোহফা মাথায় ওড়না পরে আছে। তার সৌন্দর্য কলমে বর্ণনা করা অসম্ভব। নজর নামিয়ে ফেললাম আমি। সে দরজার হাতল ধরে পাশ কেটে দাঁড়ালো। আমরা ভিতরে প্রবেশ করলাম। সাদেক সাহেব বললেন, তুমি বসো এখানে, আমি দেখছি।
এই বলে উনি চলে গেলেন ভিতরের দিকে। আমি সোফায় বসলাম। তোহফা যে অদূরেই দাঁড়িয়ে তাতে কোনো আগ্রহ দেখালাম না, চুপচাপ বসে রইলাম। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। কামনা করছিলাম ও যেন এখান থেকে দ্রুত অন্য কক্ষে চলে যায়, বরঞ্চ এর উল্টো ঘটল। আমার ঠিক বিপরীত দিকের সোফায় এসে বসে পড়ল ও। উঠে দাঁড়িয়ে গেলাম আমি। বলল, কি ব্যাপার, উঠে দাঁড়ালেন যে? আমি আমতা আমতা করে বললাম, না এমনি, আপনি বসুন, আমি একটু বাইরে থেকে আসছি, পরে যাবেন, বসুন তো এখন। কথার ওজনে মনে হচ্ছে সে আমার সাথে কয়েক যুগ ধরে পরিচিত। বসে পড়লাম। বলল, খিচুড়িটা কেমন লেগেছিল? বললেন না তো কিছু, নাকি খাননি? খেয়েছি, খাবো না কেন, খুব ভালো লেগেছে। আমাকে খুশি করতে মিথ্যা বলছেন না তো আবার? মিথ্যা কেন বলবো বলুন? তাছাড়া আপনাকে খুশি করার প্রয়াসই বা কেন করব? জানেন, আমি খুব চেষ্টা করি আপুর মতো করে রান্না করতে, কিন্তু পারি না। আপুর হাতে যেন জাদু আছে, যা আমার হাতে নেই। এজন্য হিংসেও হয় অনেক, কেন যে আমি ভালোভাবে রান্না করতে পারি না। ও আরও কিছু বলবে, তখনই তাইফ এসে হাজির। তাইফকে দেখে তোহফা বলল, এখানে কি করিস? খাবার খেতে এসো, বাবা যেতে বলেছেন। তাইফের জবাব। তাইফ চলে গেল। আমিও তোহফা উঠে দাঁড়ালাম। এবার ডাইনিংয়ের দিকে পা বাড়ালাম দুজনেই। সাদিক সাহেবের স্ত্রীকে দেখে অবাক হলাম, আবার ভালোও লাগলো। তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছেন দেখে। শুরুর দিকে যখন বাসায় উঠেছিলাম তখন একবার দেখা হয়েছিল কেবল, আর আজ দেখলাম। সালাম দিলাম উনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, খুব ভালো লাগছে আপনাকে দেখে। মেয়েদের পীড়াপিড়িতে উঠে আসতে হলো। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। চাকরি পেয়েছো? না, চেষ্টা করছি। আচ্ছা বসো। টেবিলের দুপাশে তিনটি করে চেয়ার, আরেকদিকে একটি, একদিক খালি। আমি ওনার বরাবর বিপরীত পার্শ্বে বসলাম। তাইফ ওনার ডান পাশে। তাইফের পর এসে বসলো আরেকজন, সেই সম্ভবত সাদিক সাহেবের ছোট মেয়ে। আমার বাঁ দিকের চেয়ারে তোহফা বসলো। এরপর আসলো আরেকজন। তাকে উদ্দেশ্য করে তোহফা বলল, আপু, তুমি আমার পাশে বসো। জামার হাতায় একেবারে কবজি পর্যন্ত ঢেকে আছে। ওড়নার কারণে মুখমণ্ডল দেখার কোনো সুযোগ নেই। এত কাছে, তবুও দেখতে পারছি না মানুষটাকে। নীরব তার চলন। অনেকেই হাঁটার সময় ধপাধপ আওয়াজ করে হাঁটেন, বলতে পা খুব জোরে জোরে ফেলেন। সাদিক সাহেব আসলেন এবার। তিনি মাঝের চেয়ারটায় বসলেন। ভাত নয়, রুটি ও ভুনা গোস্তের ব্যবস্থা করা হয়েছে। খাবারটা ভালো ছিল। আসলেই তোহফার হিংসে করার যৌক্তিকতা আছে। সে হিংসে করতেই পারে। ছাদে আমি আর সাদিক সাহেব। সারা দিন পরে আর বৃষ্টি না হলেও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। রাতে আজও বৃষ্টি নামতে পারে। এমন পরিবেশে চায়ে চুমুক দিলে এক ধরনের উষ্ণতা কাজ করে। আমাকে কিছু না বলতে দেখে চা খেতে খেতে তিনি আগ বাড়িয়ে শুরু করলেন। বললেন, ধরো, তুমি হঠাৎ করেই এমন কিছু পেয়ে গেলে যা অপ্রত্যাশিত ছিল, এবং সেটা অনেক মূল্যবান কিছু। তখন তোমার অনুভূতি কেমন হবে? বললাম, আমি সবসময় সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে পছন্দ করি। এরপরেও যদি অপ্রত্যাশিত কিছু ঘটে, যার যোগ্য আমি নই, তা পেয়ে যায়, তবে এর যথাযথ মূল্যায়নের যত্নবান হব। ভালো বলেছ। আমি আমার বড় মেয়ের বিয়ের কথা ভাবছিলাম। তার পছন্দ অপছন্দের কথা জানার চেষ্টা করছিলাম। চেষ্টার কোনো ঘাটতি আমি রাখিনি, কিন্তু তিনি এ পর্যন্ত বলে থেমে গেলেন। ততক্ষণে আমার হাতে থাকা চায়ের কাপে খরা নেমে এসেছে। উৎকণ্ঠ আর উদ্বিগ্নতার ভারে নিস্তেজ হয়ে আসছিলাম। ভাবছিলাম উনি কি তানহার বিয়ের ব্যাপারে সত্যিই পাত্র হিসেবে কাউকে ঠিক করে ফেলেছেন? করলে সে কে? আর তানহার পছন্দ অপছন্দের কথা কেন বলছেন? এই যে সিটিতে আমাদের এত কথোপকথন হলো, এসবের কোনোটির বিষয়ে তিনি আবার জেনে যাননি তো? না না, এ কী করে সম্ভব? এমন হাজারটা প্রশ্ন এসে ভিড় করছিল মনে, যেগুলোর কোনোটিরও যথার্থ জবাব আমার কাছে এ মুহূর্তে নেই। সাদেক সাহেব নিজেকে কিছুটা অন্ধকারের দিকে নিয়ে গেলেন। আমি এগুলোম না সেদিকে। এরপর বললেন, ঘরে বিবাহ উপযুক্ত আমার দুই মেয়ে রয়েছে, যদিও তাদের একজন ছোট আর একজন বড়। তোমাকে যদি জিজ্ঞেস করি তাদের মধ্যে কাকে বিয়ে করতে চাও, তখন তুমি কাকে চাইবে, তোহফা নাকি তানহাকে? প্রশ্ন শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। মনের অজান্তেই বলে উঠলাম, হাই,
এ আবার কোন ধরনের পরীক্ষা? বিয়ের জন্য হয় তোহফা নয় তানহাকে এভাবে কেন চাইতে বললেন তা ভাবতে গিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার নীরবতায় সাদিক সাহেব যেন কিছুটা বিরক্ত হলেন। তিনি এগিয়ে এসে কিছু বলতে চেয়েও বললেন না। মনে হলো খুব জোর করেই নিজেকে সংযত করলেন। এরপর হাতে থাকা চায়ের কাপটি ট্রেতে রেখে বললেন, কি এত ভাবছো? হ্যাঁ, নাকি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না? ভাবছি আপনাকে কথাটা ঠিক কিভাবে বলবো। কেন, কি এমন কথা রয়েছে যা আমাকে বলার আগে এত ভাবতে হচ্ছে তোমাকে? বলো কি বলতে চাও? অভয় দিচ্ছেন? ধরে নাও তাই দিচ্ছি। এবার বলো শুনি। আমি আসলে তোহফা বা তানহা দুজনের কাউকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারবো না যতক্ষণ না মায়ের সাথে এ বিষয়ে কথা হয়। আমি তো স্রেফ একটা কথার কথা জিজ্ঞেস করলাম। এখানে প্রতিশ্রুতির কথা আসছে কেন? দেখুন, কোনো বাবা তার মেয়েদের নিয়ে আর যাই হোক অন্তত এই বিষয়ে কোনো কথার কথা বলবে না। আপনি সরাসরি না বলে ঘুরিয়ে বলতে চাইছেন এই যা। তিনি আমার কথাগুলো শুনে একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর এগিয়ে এসে দুই হাতে আমার কাঁধ চেপে ধরে চোখে চোখ রেখে বললেন, আমি এমন একটি হীরের টুকরো কেন হাতছাড়া করব, যার চাকরি না থাকা সত্ত্বেও পথে ঘাটে অসহায় মানুষদের দু হাত ভরে দান করে যায়। কেন তাকে হাতছাড়া করব? যে অসহায় কোনো বৃদ্ধকে যাত্রী নিয়ে উপরে উঠতে কষ্ট হচ্ছে দেখে তার রিক্সা ঠেলে উঠিয়ে দিতে সাহায্য করে। কেন তাকে হাতছাড়া করব? যে একজন টগবগে যুবক হয়েও রোজ ফজরে আরামের ঘুম ত্যাগ করে মসজিদে যেতে অলসতা করে না। কেন তাকে হাতছাড়া করব? যার মাঝে রয়েছে সামাজিক ধর্মীয় মূল্যবোধ সহ অসাধারণ এক ব্যক্তিত্ব। আমি কি তাকে হাতছাড়া করব শুধুমাত্র তার একটি চাকরি নেই বলে? এতটাও নির্বোধ নই আমি বাবা। তোমার কাছে আমার যে মেয়েকে বিয়ে দিই না কেন আমি তাকে নিয়ে নিশ্চিন্ত থাকব, এটা ভেবে যে সে কেবল একজন যোগ্য স্বামীর কাছেই নয়, একজন ভালো মনের মানুষের কাছে রয়েছে। কথাগুলো বলে তিনি এবার দম নিলেন, তাকিয়ে রইলেন চোখে চোখ রেখে। এরপর বললেন, এখন বলো তুমি কাকে চাইবে? সাদিক সাহেবকে আমি সাধারণ একজন মানুষ ভাবতাম। ভাবতাম তিনি মাটির দিকে চেয়ে পথ চলেন, দিন দুনিয়ার তেমন খবর রাখেন না। কিন্তু আমি ভুল ছিলাম। পথে ঘাটে সচরাচর কি করি না করি তাও যে মানুষটার নজর এড়ালো না, সেটাই আমাকে বিস্মিত করেছে। কাঁধ থেকে নামিয়ে ওনার হাত দুটো ধরে বললাম, মাফ করবেন, অন্তত একদিন সময় দিন আমাকে, তারপর না হয় জানাবো। উনি রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, যেমনটি তুমি চাও। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার থেকে ইতিবাচক জবাবের আশায় থাকব। নিরাশ করো না। কক্ষের দরজা খুলে দেখি মেঝেতে তিনটে ভাঁজ করা কাগজ পড়ে আছে। দুটো হলদে রঙের কাগজ, একটি সাদা। হাতে তুলে নিলাম সেগুলো। টেবিলের উপর রেখে উত্তর দিকের খোলা জানালা দুটো বন্ধ করে নিলাম। বৃষ্টি হলে ধমকা বাতাসের সাথে পানি আসে তাই। ঠিক তখনই লোডশেডিং। টেবিলের নিচে থাকা হারিকেনটি নিয়ে তাতে আগুন ধরালাম। এরপর প্রথমে একটি হলদে কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। লিখেছে, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ধরেই নিয়েছিলাম যে তোহফা আপনাকে পছন্দ করে ফেলেছে আর তাই এসব করেছে, কিন্তু না, ও নিজে থেকে এসে আমাকে বলেছে যে আপু, 3 তলার ভাড়াটে ছেলেটাকে তোমার সাথে বেশ মানাবে। দেখতে যেমন সুন্দর তেমন চালচলনও। আমি তো একবার দেখি সব ধরে ফেলেছি। এরপর যথাসম্ভব কাছ থেকে দেখার চেষ্টা করেছি কথা বলার ভঙ্গি কেমন বা অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন ধরো হাঁটাচলা ঠিক আছে কিনা, কানে কম শোনে কিনা, এসব আর কি। না, সে ধরনের কোনো সমস্যা চোখে পড়েনি। তবে চশমা পরে, এটা মানিয়ে নেওয়া যাবে। তুমি বললে বাকি সব আমি ঠিক করে দিই, কি বলো? এসব ছাড়াও আরও অনেক কথাই বলেছে ও। এখানে চুম্বক অংশ লিখলাম শুধু। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার মনেও কি তাই চলছে যা আমার মনে চলছে? জানাবেন কিন্তু। আমি অপেক্ষায় থাকব। ঘুম থেকে উঠেই প্রথমে সেটা জানতে হাজির হব আপনার দরজায়। ইতি তানহা। এরপর সাদা কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। লিখেছে, আপনি আসলেই খুবই ভাগ্যবান যে আমার আপুর মতো মেয়ে আপনাকে পছন্দ করেছে আর বিয়ে করতে চায়। তার কোনো তুলনা নেই, এমনকি সেটা কোনো দিক থেকেই না। আমাকে ছাদে দেখতে পেয়ে আপনি যখন অপলক তাকিয়েছিলেন তখন বুঝতে পারছিলাম আমার বাহ্যিক সৌন্দর্যের মোহ আপনাকে আকৃষ্ট করেছে। এরপর আপনি চোখ নামিয়ে নিয়েছিলেন, কিন্তু আমার আপুর সৌন্দর্যের কাছে আমি ম্লান। সে নিজেই তার তুলনা। তার সাথে আমার কোনো তুলনা চলে না। আমি আপনার কাছে তার হাতের রান্নার প্রশংসা করেছিলাম। বলেছিলাম তার রান্নার হাতকেও আমি হিংসে করি।
আসলে শুধু তাই নয়, তার সৌন্দর্য আর ব্যক্তিত্বকেও আমি হিংসে করি। আত্মীয় স্বজনদের যে কারোর বাসা বাড়িতে আমাদের যাওয়া হলে সকলের মধ্যমণি হয়ে থাকে আমার আপু। সবার মুখে মুখে কেবল তারই গুণগান। হিংসে কি আর এমনি এমনি হয় বলুন? তথাপি বোন হওয়ার সুবাদে এসব আমাদের মাঝে কোনো অশান্তির সৃষ্টি করতে পারে না। কেননা তাকে আমি যতটা না হিংসে করি, তার চেয়ে হাজারো গুণ বেশি ভালোবাসি। কারণ সে আমার বোন। আপনাদের দুজনকে মানাবে বেশ। এত সব কথা সামনাসামনি বলার সুযোগ বা সময় কোনোটাই হবে না। তাই চিঠি লিখে জানালাম, আপনার কোনো আপত্তি না থাকলে আমি মায়ের সাথে কথা বলবো। প্রয়োজনে বাবার সাথেও। উত্তরের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, ছাদে যে কবুতরের ঘরটি আছে তার পিছনের দিকে সুতোয় বেঁধে চিঠিটা রেখে আসবেন। আমি সেখান থেকে নিয়ে নেব। ইতি তোহফা। এসব পড়ে আমি যেন পাথর হয়ে যাচ্ছিলাম। এক গ্লাস পানি পান করে এবার অবশিষ্ট হলদে কাগজের ভাঁজ খুলে পড়তে লাগলাম। লিখেছে, আমার অসতর্কতার কারণে একটি অসুবিধে হয়ে গেছে। চিঠিটা দিয়ে যখন বালিশের নিচে থাকা ডায়েরিটা নিতে আসলাম, তখন তা সেখানে ছিল না। ঠিক কখন থেকে এটা সেখানে ছিল না তাও বলতে পারছি না। ভয় পেয়ে গিয়েছিলাম খুব। বাবা কিংবা মায়ের হাতে চলে যায়নি তো আবার? অনেক খোঁজাখুঁজির পর সেটা তোহফার কক্ষে পেলাম। তাতে আপনাকে নিয়ে আমার অনেক কথাই লেখা ছিল। তোহফা সব পড়ে নিয়েছে। আর ওকে নিয়ে যে ভয় ছিল তারও প্রমাণ পেলাম। ওর কক্ষের ঝুড়ির মাঝে অনেকগুলো কাগজ দেখে সন্দেহ জাগে মনে। তারপর সেগুলো একে একে নিয়ে দেখতে থাকি। তোহফার ছোট্ট অবুঝ মনে আপনাকে জায়গা দিয়ে ফেলেছে। এত কম সময়ে এমনটি হয়ে যাবে তা ভাবনা অতীত, কিন্তু তাই হয়েছে। ও নিজেই যখন আপনাকে পছন্দ করলো আর পরে আমার ডায়েরি দেখে নিল, তখনই আমার কাছে ছুটে আসে আর আমাকে ওইসব বলে যা আমি অন্য চিঠিতে আপনাকে লিখেছি। আমি আসলে এখন ঠিক কী করব বুঝে উঠতে পারছি না। আপনি বলুন কি করা উচিত আমার। ইতি তানহা। ৩টি চিঠি পড়ার পর সব কিছু আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তোহফা তানহার ছোট হলেও আমাকে নিয়ে লেখা। ওর বোনের সব মনের কথা জানতে পারার পর সে নিজের মনের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে কাল বিলম্ব করেনি। সে তানহাকে হিংসে করে ঠিক, কিন্তু ভালোবাসে। যে ভালোবাসার কাছে হিংসেটা আসলে কিছুই নয়। তানহাও দারুণভাবে আহত। সব জানার পর সে তার বোনের চোখের পানি সহ্য করতে পারবে না। সে নিরুপায়। তবে সে জানে আমি তাকে ভালোবাসি। অবশ্য যদিও তা কখনো সেভাবে বলা হয়ে ওঠেনি, বলিনি, বলতে পারিনি। সাদিক সাহেব আমার প্রতি সন্তুষ্ট। তিনি তোহফা কি তানহা যে কোনো একজনকে আমার কাছে বিয়ে দিতে চান। উনার চাওয়াটা দোষের নয়। বাবা হিসাবে তিনি তা চাইতেই পারেন। কিন্তু আমি যে উনার থেকে একদিনের সময় নিলাম নিজের সিদ্ধান্ত জানাবো বলে, তার কি হবে? আগামীকাল দিন শেষে উনি যখন বুক ভরা আশা নিয়ে আমার থেকে সুখবর শুনতে চাইবেন, তখন আমি আমার প্রতি থাকা দু বোনের কার ভালোবাসাকে বলিদান দেব, কার অনুভূতিগুলোকে গলা টিপে হত্যা করব। আমি যখন যে কোনো একজনকে চাইলেই সাদিক সাহেব হাসি মুখে বিয়ে দিতে রাজি হয়ে যাবেন। তানহাকে আমি ভালোবাসি। ওকে চাইলে আর বিয়ে হয়ে গেলে ও কী করে তোহফার সামনে দাঁড়াবে? যদিও তোহফা আড়ালে নিজের চোখের পানি ফেলবে, কিন্তু তানহা তো সব জানে। ভিতর থেকে নিজের বোনের কষ্টগুলো কি ওকে খুঁড়ে খুঁড়ে খাবে না? আর তোহফাকেই বা কী করে চাইবো, সে তো প্রশ্নই আসে না। কেরোসিন ফুরিয়ে হারিকেন থেকে ঘন কালো ধোঁয়া বেরুচ্ছে। এদিকে খেয়াল ছিল না এতক্ষণ। ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। হারিকেনে এবার কেরোসিন ভরে নিজের কাপড় চোপড় গুছিয়ে নিতে লাগলাম। ঘড়ির কাঁটা ততক্ষণে রাত 1:45 অতিক্রম করছে। তেমন কিছু নেই আমার। কিছু বই আর কাপড় চোপড়, ফার্নিচার কিছু আগে থেকেই ছিল। আর কিছু সাদেক সাহেব প্রয়োজন অনুসারে দিয়েছিলেন ব্যবহারের জন্য। সব কিছু গোছগাছ করে ঘর পরিষ্কার করতে প্রায় 2:30 বেজে গেছে। এবার নিজের ডায়েরির কটা পাতা ছিঁড়ে চিঠি লিখতে বসলাম। তোহফা, তুমি ছোট মানুষ। তুমি করে বলায় আবার কিছু মনে করো না যেন। দুনিয়ার ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনও তোমার হয়ে ওঠেনি। এ বয়সে হুট করেই কখনো কিছু ভালো লেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। ধৈর্য ধরতে জানতে হবে। এ বয়সে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজের বাবা মায়ের কথা মেনে চলো, তাদের অবাধ্য হইও না। তোমার আপুকে এভাবেই সারা জীবন ভালোবেসো। এটা যেন কখনো ম্লান না হয়।
আমার জন্য দোয়া করো, ভুল কিছু করে থাকলে ক্ষমা করে দিও। ইতি রিয়াদ। এরপর সাদিক সাহেবকে লিখলাম, চাচা, আমাকে ক্ষমা করবেন। যখন আপনি এ চিঠি পড়ছেন তখন আমি ঢাকা ছেড়ে চলে গেছি। আমি যাচ্ছি আমার মায়ের কাছে। আপনাদের থেকে পাওয়া ভালোবাসার কথা ভুলব না কোনো দিন। দোয়া করবেন আমার জন্য। আপনাকে কষ্ট দিতে চাইনি, আর আপনার সামনে দাঁড়ানোর মুখও আমার নেই। চাচিকে আমার সালাম জানাবেন, নিজের যত্ন নেবেন। ইতি, আপনার স্নেহ ধন্য, রিয়াদ। তানহাকে কি ভাষায় লিখব বুঝে উঠতে পারছিলাম না। চিঠির শব্দ চয়ন কেমন হবে, যাতে করে পড়তে সময় ওর হৃদয়ে কিছুটা হলেও স্বস্তি মিলবে। লিখতে শুরু করলাম। তানহা, জানি খুব রাগ হবে আমার প্রস্থানে, ভেঙে পড়বে, ক্ষত বিক্ষত হবে তোমার হৃদয়। এতদিন কাছে থেকেও আপনি সম্বোধনে কত চিঠি লিখেছি, অথচ আজ আজ যখন তোমাকে তুমি করে লিখছি, তখন আমি তোমার থেকে বহু দূরে চলে যাচ্ছি। তোমার বাবা বলেছিলেন, তোহফা বা তোমার থেকে কাকে বিয়ে করতে চাইবো আমি। একবার মুখ ফুটে বললেই হয়তো সারা জীবনের জন্য তোমাকে আমার চোখের আলো করে পেয়ে যেতাম। তুমি আমার ঘরে সেভাবে উঠতে, যেভাবে বাগিচায় প্রজাপতিরা ওড়ে, বিচরণ করতে আমার মনে, নিজের সকল ক্লান্তি আর ক্লেশ দূরীভূত করতে আমার আলিঙ্গনে। সারা জীবন আমরা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকতাম। কিন্তু এত সব হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি চাইনি একজন আদর্শ বড় বোন তার ছোট বোনের কাছে সারা জীবনের জন্য ছোট আর নিচু হয়ে যাক। তোমাকে লেখা এটাই আমার জীবনের শেষ চিঠি। তোমার হলদে রঙের চিঠিগুলো আমার বুকে ক্ষণে ক্ষণে প্রেমের যে ঝড় তুলতো, আজ তা বেদনার প্লাবনে রূপ নিয়েছে। জানি না কতদিন এই দুঃসহ স্মৃতি নিয়ে বাঁচতে পারবো। নিজের যত্ন নিও, বাবা মাকে কখনো কষ্ট দিও না, আমায় ক্ষমা করো। চিঠিগুলো সব পুড়িয়ে দিও, না হয় এগুলো তোমাকে ভিতর থেকে পুড়ে ছারখার করে দেবে। ভালোবাসা নিও, যেভাবে তুমি নিতে চাও। আল্লাহ হাফেজ। ইতি রিয়াদ। তোহফাকে লেখা চিঠিটা ছাদে ওর বলে দেওয়া জায়গায় রেখে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে ধমকা বাতাস, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছিল আজ যেন আমার সাথে আকাশটারও হৃদয় ভাঙলো। বইগুলো পলিথিনে পেঁচিয়ে পাটের ব্যাগে নিলাম। কাপড়গুলো ভিজলে ভিজে যাক, অসুবিধে নেই। বেরিয়ে পড়লাম বাসা থেকে। ততক্ষণে বাসার সামনের দিকটায় টাকনু পর্যন্ত পানি জমে গেছে। ভোর অবধি হয়তো হাঁটু পানি হয়ে যাবে। তখন আমি আর আসবো না সাদিক সাহেবকে পানি সেচে সাহায্য করতে। গেট পেরিয়ে গলির সরু পথটা ধরে বড় রাস্তার দিকে এগুতে লাগলাম। ততক্ষণে সারা শরীর ভিজে গেছে আমার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, পারছিলাম না। সে শক্তি এখন নেই আমার। কাঁদতেও শক্তির প্রয়োজন। মাথার উপর আকাশটায় যেন বারবার আমার হয়ে বুক কাটিয়ে চিৎকার করে উঠছিল। হয়তো তার ক্রোধও হচ্ছিল আমার প্রতি। হলেই বা কি, আকাশটা তো আর জানে না। তার বিশালতার চেয়েও বেশি বেদনা আর দুঃখ বয়ে নিশীথে নিভৃতে কেঁদে ফিরছি আমি একা, সঙ্গীহীন। সমাপ্ত।